এই মুহূর্তে আমাদের রাজ্যে একটা শব্দ নিয়ে রীতিমতো চর্চা চলছে, চুরি। চুরি নিয়ে সর্বত্রই ব্যাপক আলোচনা চর্চা চলছেই। আমাদের রাজ্যের পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন সেই শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে। কখনো চাকরি চুরির অভিযোগ, কখনো বালি চুরি, খাদান চুরি, বিবিধ অভিযোগ। এই চুরিকে কেন্দ্র করে যে পরিমণ্ডলটা তৈরি হয় সেটা কি সত্যি আজকের সমাজে, নাকি এই চুরির বিষয়টা আমাদের সমাজে একটা ধারাবাহিক কার্যক্রম হিসেবে থেকে গেছে? অন্য সময় চুরি ছিল না? অনেক দিন আগে সেই সময় কি চুরি ছিল না? ছিল। সবসময় সব সমাজেই চুরি ছিল। নৈতিকতার ঠিক উল্টো মুখের একটা আচরণ সত্ত্বেও এই চুরিটা থেকেই গেছে। এমনকি আমাদের শাস্ত্রে এই চুরি নিয়ে অনেক ব্যাখ্যা আছে, অনেক কথা আছে। যারা এই বিষয়ে চর্চা করেন, যারা গবেষণা করেন, তারা এই বিষয়টা সম্পর্কে অবগত। তারা চান আমাদের সমাজে চুরি বিষয়টা যেভাবে ধারাবাহিকভাবে আসছে সে বিষয়ে একটা ধারণা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে। তারা নিজেদের মতো করে পড়াশোনা করেন, চর্চা করেন, গবেষণা করেন, বই লেখেন। সেই বই পড়ে মানুষের বোধ, মানুষের বুদ্ধি, মানুষের চেতনা জাগরিত হবে। তাদের চেতনা একটা নির্দিষ্ট অভিমুখ খুঁজে পাবে। চুরির উৎসটা কোথায়, কেন চুরি বিষয়টা সমাজে চলতেই থাকে সে সম্পর্কে সাধারণ মানুষের একটা ধারণা তৈরি হবে। সেটাই তাদের লক্ষ্য, সেটাই তাদের কাজের উদ্দেশ্য। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের আজকের সমাজে ধর্ম এবং রাজনীতি এমন করে প্রাধান্য বিস্তার করতে চাইছে যে মুক্ত মনের চর্চা, সমাজের সমস্ত বিষয় সম্পর্কে একটু যুক্তি নির্ভর আলোচনা, এমনকি আমাদের শাস্ত্র নিয়েও যদি যুক্তি নির্ভর আলোচনা দিকে কেউ এগোতে চান তাদের পথকে অবরুদ্ধ করে দেবার চেষ্টা করা হয়। বারবার এই জিনিস ঘটেই যাচ্ছে। এবং ওই যে বললাম না, ক্ষমতার অলিন্দে চড়বার তীব্র বাসনা। সব রাজনৈতিক দল ক্ষমতার অলিন্দে চড়বেন তারা। সমাজটা পরিশুদ্ধ হোক, সমাজটা নির্মল হোক, সমাজে চুরির বিষয়টা যাতে না থাকে, কিংবা চুরি বিষয়টাকে যাতে নিয়ন্ত্রণ করা যায় তেমন একটা পরিমণ্ডল তৈরি হোক, তেমন একটা পরিস্থিতি তৈরি হোক। তারা কি আদৌ চান? আমাদের খুব সন্দেহ হয় তারা আদৌ এটা চান কিনা। তারা আসলে শুধুমাত্র গোটা বিষয়টাকে ধরে রাজনীতি করতে চান, রাজনীতির করে ক্ষমতার অলিন্দে বসা। আর যা করে রাজনীতির বিষয়টা সামনে এনে যদি ক্ষমতায় তাড়াতাড়ি বসা যায়, যদি সমাজটা তাতে চৌর্যবৃত্তিতে ভরে যায়, তাতেও কোনো আপত্তি নেই। এমনকি যারা চুরির বিরুদ্ধে বলে নিজেদের সোচ্চারে দাবি করেন, যারা মনে করেন চুরিকে প্রতিরোধ করতে হবে, তারাও কোনো না কোনোভাবে চুরি নয় আসলে ক্ষমতার অলিন্দে পৌঁছবার জন্য অন্যদিকে অভিমুখ ঘুরিয়ে দিতে চান। ভাবছেন তো যে কোন আলোচনা থেকে কোথায় চলে যাচ্ছি? হ্যাঁ, আসলে আলোচনা ঠিক এরকমই। আপনারা অনেকেই জানেন হয়তো যে সম্প্রতি আমাদের রাজ্যে একটা বিষয়কে কেন্দ্র করে তুমুল আলোচনা চলেছে, তুমুল বিতর্কও হয়েছে। বিতর্কটা কি না, একজন রাজনীতিক, সিপিআইএম দলের রাজ্যসভা সদস্য এবং প্রতিষ্ঠিত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্প্রতি মন্তব্য করেছেন কার্তিক ঠাকুর, যাকে দেবতা বলে গণ্য করা হয়, তিনি নাকি চোরেদের দেবতা। এই অভিযোগ করে বাজার সরগরম করবার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। আমি নাম করেই বলছি, বিজেপি, শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে হিন্দুদের দেবতা কার্তিক ঠাকুরকে চোরেদের দেবতা বলে অপমান করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এটা নিয়ে শুরু হয়ে গেছে চাপানুতোর বিতর্ক। বিতর্কের বাজার যখন চড়ে ওঠে তখন তথাকথিত মূলধারার মিডিয়া, মানে মেইন স্ট্রিম মিডিয়া আমরা যাকে বলি, তারাও এগিয়ে আসেন তাদের মতো করে বলতে, তাদের মতো করে প্রচার করছেন। কেউ কেউ তাদের মতো করে এটা প্রচার করে যাতে ভিউজ বাড়ে সেই প্রয়াসটা চালিয়ে যাচ্ছেন। কিন্তু বিষয়টা কোথা থেকে এলো, এরকম মন্তব্য করবার প্রেক্ষিতটা কি, কোন পরিপ্রেক্ষিতে এই বিষয়টা এসেছে সেটার উপরে আলোকপাত করা, সেটাকে ধরা কারোর উদ্দেশ্য নয়। সকলেই
সকলের লক্ষ্য পূরণে ব্যস্ত। লক্ষ্যটা হচ্ছে বৈষয়িক লাভালাভ। যারা রাজনীতি করেন তারা এটাকে কেন্দ্র করে যদি ধর্মে সুশ্রুতি দেওয়া যায়, যদি এক ধর্মের মানুষকে নিজেদের দিকে টানা যায়। এখনও তো এ রাজ্যে সিপিআইএম দলের বেশ কিছু সমর্থক রয়েছেন, তাদের যদি বলা যায় দেখুন আমাদের হিন্দু ধর্মের প্রতি কতটা বিরূপ বামপন্থীরা, তাহলে তাদের দিকে সমর্থন আসতে পারে। সেই জন্য তারা ব্যস্ত হয়ে পড়লেন। আর অন্যদিকে মিডিয়া, সেই মিডিয়া ভাবলো যদি এটাকে কেন্দ্র করে আমাদের ভিউজ বাড়ে তাহলে আমাদের ব্যবসার অঙ্কটা বাড়বে, তারা তাদের মতো অঙ্ক সাজিয়ে নিলেন। কিন্তু মুশকিল হচ্ছে সমস্যাটার গভীরে যাওয়া, সমস্যাটা কোথা থেকে তৈরি হয়েছিল সেটা বোঝানো, কেন এই ধরনের সমস্যা তৈরি হয়। আসল বিষয়টা কি ঘটেছিল আসলে একটু জানিয়ে দিই, আপনাদের জানা দরকার। কারণ ওই মাথা কেটে দিয়ে পা কেটে দিয়ে মাঝখান থেকে কিছু বক্তব্য আসলে না গোটা বিষয়টা বোঝা যায় না। আমার মনে হয় সেই জন্যই আমি আজকে এই আলোচনাটা রেখেছি যে আসলে গোটা বিষয়টা জানা দরকার, কোন পরিপ্রেক্ষিতে এই প্রসঙ্গটা উত্থাপিত হয়েছিল, কিভাবে গোটা বিষয়টা সামনে এসেছিল। আমরা যদি একটু জেনে নিই, আমরা যদি একটু বুঝবার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে এই যে একজন গবেষক, তিনি দীর্ঘদিন ধরে শাস্ত্র নিয়ে গবেষণা করছেন, লিখছেন, বিভিন্ন বইপত্র আছে তার, তিনি তার মতো করে লেখাপড়া করেন। সম্প্রতি তার একটি বই প্রকাশিত হয়েছে, সেই বইটির নাম চৌর্য সমীক্ষা। তিনি শাস্ত্র ঘেঁটে যাবতীয় বিষয়গুলো নাড়াচাড়া করে একটা বই লিখেছেন, চৌর্য সমীক্ষা। সম্প্রতি সেই বইটা প্রকাশ হয়েছে। বইটি প্রকাশ হয়েছে কৃষ্ণা বক্সী মেমোরিয়াল ইনস্টিটিউটের একটা বার্ষিক সভায়। সেই সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে অনেকেই ছিলেন, তার মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন এবং আর কে থাকবার কথা হয়েছিল জানেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, বিজেপির এই মুহূর্তে সাংসদ, এক সময়কার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সভায় থাকবার কথা ছিল, যদিও শেষ পর্যন্ত তিনি সেখানে থাকেননি, তিনি কাজে আটকে পড়ায় সেই সভায় তিনি যাননি। সেখানে উপস্থিত হয়ে এই যে বইটি, আমি পিসিআরকে বলবো বইটির ছবিও আমার কাছে আছে, বইটির চৌর্য সমীক্ষা, সেই বইটি প্রকাশিত হয় এবং সেই বইটির উদ্বোধনের দিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এইরকম মন্তব্য করেন যে তাহলে বোঝা যাচ্ছে যে চৌর্যবৃত্তিতে বা চুরির এই বিষয়টা আমাদের সমাজে সবসময়ই ছিল এবং যারা এই চুরি বিদ্যায় পারদর্শী হতে চান তাদেরও একটা ধর্মবিশ্বাস আছে, তাদেরও ভগবান বিশ্বাস আছে, তারাও ভগবানের পুজো দিয়ে এই তাদের এই বৃত্তিটাকে বা এই চৌর্য বিষয়টাকে আরও বেশি যাতে পরিকল্পিতভাবে, সুচারুভাবে, সূক্ষ্মভাবে করা যায় তার জন্য তারা সেই বিষয়ে আগ্রহী হয় এবং সেই জন্য তারা কাউকে দেবতা মানেন। এমন একজন দেবতা কার্তিক ঠাকুর। এটা একেবারে গবেষণার বিষয়, সেই গবেষণায় এসেছে। বইটা না পড়েই চর্চা শুরু হয়ে গেল যে আসলে আমাদের হিন্দুদের দেবতাকে অপমান করা হয়েছে। বিষয়টা তো জানতে হবে। আপনারা সবাই ভাবুন তো যে এমনটাও তো হয়েছে, আমরা ডাকাতরা যখন ডাকাতি করতে যেত, এমনটা তো জানি, ডাকাত কালীর পুজো দিয়ে তারা ডাকাতি করতে যেত। তারপরে তাদের ডাকাতির বিষয়টা যাতে ভালো হয়, তারা যাতে কোনো রকম ধরা না পড়ে সেই বিষয়ের জন্য তারা তাদের মতো করে মা কালীর পুজো দিত। এখন কি কালীকে ডাকাতদের দেবতা বলা হবে বা বললে খুব বেশি ভুল বলা হয়? তা নিয়ে ধর্ম করতে হবে। সমাজে আমাদের বাস্তবিক সমাজ ব্যবস্থার মধ্যে কীভাবে এই বিষয়গুলো জড়িয়ে থাকে সেটা যদি চর্চায় আনা হয়, কেউ যদি বুঝতে চান চর্চার মধ্য দিয়ে, তাহলে তার পথটা অবরুদ্ধ করে দেওয়া হবে রাজনীতির ধুয়ো তুলে এবং একই সাথে রাজনীতির সাথে ধর্মের যে মিশেল সেটা দিয়ে। এমনটা যদি হয় তাহলে তো কেউ আর চর্চা করতে পারবেন না। সাহিত্য কিংবা শাস্ত্র এটা তো সমাজের দর্পণ, সমাজের যাবতীয় ঘটনার ঘাত প্রতিঘাতের প্রতিফলন তো এর মধ্যে হয়। আমাদের সঙ্গে রয়েছেন এ বিষয়ে একটু আগেই বললাম গবেষক, দীর্ঘদিন গবেষণা করছে। আমি পরিচয় করিয়ে দিই, পুরীপ্রিয়া কুণ্ডু, ডক্টর পুরীপ্রিয়া কুণ্ডু গবেষক, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। আর রয়েছেন অধ্যাপক দেবিকা ভট্টাচার্য, ডক্টর দেবিকা ভট্টাচার্য। আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে আমি অনেক অনেক স্বাগত জানাচ্ছি।
আমি প্রথমেই আসব, আমি পরিপ্রিয়ার কাছেই প্রথম আসব। পরিপ্রিয়া, যে বিষয়টা বিতর্ক, এতটা বিতর্ক এবং চর্চা শুরু হয়ে গেছে সর্বত্র, আমি শুধু আপনার কাছে একটু জানতে চাইবো যে এই এই কোথাও আপনাদের অস্বস্তি হয় না, কোথাও মনে হয় না যে এই ধরনের বিতর্ক যদি ছড়ায়, এই ধরনের বিতর্ক যদি তার পরিসর ক্রমশ বাড়িয়ে যেতে থাকে, তাহলে আপনারা যারা গবেষণা করতে চান, আপনারা যারা একটা সমস্যা কিংবা বিষয়টাকে গভীরে গিয়ে বুঝতে চান, তাদের জন্য খুব একটা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি পড়তে হবে। কারণ এইরকমভাবে মানুষের চিন্তাভাবনা যদি খুব ছোট, মানে সূক্ষ্মতার উল্টো দিকে হাঁটে, তাহলে আপনারা আপনাদের গবেষণার কাজটা, যেটা আপনারা যুক্তি, তথ্য, বিভিন্ন পরিসংখ্যান নিয়ে এসে করেন, সেই কাজটাও তো আটকে যাবে এবং আপনারা উৎসাহ পাবেন এটা করতে। আর আমাদের সংস্কৃতি একটা কথা আছে, চিতা চিন্তা দলের মধ্যে চিন্তা নাম গরিয়সে, চিতা দহতি নির্জীবং চিন্তা তো সজীবং দহে। শুনতে অসুবিধা হচ্ছে, আমি চিন্তা, আমি বলবো একটু, বোধহয় নেটের কোনো সমস্যা হচ্ছে। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সংস্কৃত শাস্ত্রে একটা কথা বলা আছে, চিতা চিন্তা দয়ের মধ্যে চিন্তা নাম গরিয়সে, চিতা দহতি নির্জীবং চিন্তা তো সজীবং দহে। চিতা আর চিন্তা, এই দুটো শব্দের মধ্যে ফারাক শুধু একটা নয়, কিন্তু চিতা দগ্ধ করে নির্জীবকে আর চিন্তা দগ্ধ করে সজীবকে। আসলে আমাদের জীবন থেকে মনন, চিন্তন এগুলো না হারিয়ে গেছে। সমাজ এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে চিৎকার আছে, চিন্তা নেই, প্রকাশ আছে, প্রকৃত বিকাশ নেই। সমাজের জন্য না পণ্ডিত ভালো, মূর্খও ভালো, কারণ মূর্খরা বলে দেন যে আমরা এটা বুঝি না, আমরা এটা জানি না। কিন্তু সমাজের জন্য যেটা সবচেয়ে ভয়ঙ্কর, সেটা হচ্ছে পণ্ডিত মূর্খ। কারণ সে তো বোঝে না যে তার পাণ্ডিত্য নেই, কিন্তু সে মন্তব্য করে। এটাতে একটা স্বাভাবিক প্রবাহ, একটা স্বাভাবিক গতি কোথাও গিয়ে ধ্বস্ত হয়। হ্যাঁ, শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি আমি আপনার কাছে একই সঙ্গে এই প্রশ্নটাও রাখবো পরিপ্রিয়া, যে কার্তিক ঠাকুর চোরেদের দেবতা, এইটা নিয়ে যে বিতর্ক, আপনি এই প্রসঙ্গে একটু বলুন তো, যে বিষয়টা কি, বিষয়টার উৎসটা কোথায়? আমি পুরো ঘটনাটাই একটুখানি বলি। 2রা জানুয়ারি আমাদের প্রতিষ্ঠানে যে অনুষ্ঠানটি হয়, সেটাতে বিকাশদা বলেছিলেন, আপনি তো সবটাই বললেন, সেটা তো জাস্ট পুনরাবৃত্তি আমাকে করতে হবে। তো চৌর্য সমীক্ষা বইটি ইংলিশ ভার্সন, যেটা চুরির ম্যানুস্ক্রিপ্টটার তো নাম ছিল সন্মুখকল্প, এই দুটো প্রকাশিত হয় 2013-তে। সেদিন যে বইটি আনুষ্ঠানিক প্রকাশ ছিল, সেটা জীবশ্রাদ্ধ, অর্থাৎ মানুষ বেঁচে থেকে নিজের শ্রাদ্ধ নিজে কিভাবে করে, যেখানে গণদর্পণে আমাদের একটা মরণোত্তর দেহদানের অঙ্গীকার ছিল। সেই কারণে বিকাশদা এসেছিলেন, এবং বিকাশদা চৌর্য বিষয় নিয়ে বলুন, এটা অভিজিৎদা আমাকে মানে ব্যক্তিগতভাবে জানিয়েও ছিলেন। কারণ যেহেতু পশ্চিমবঙ্গে বর্তমান যে পরিকাঠামোগত অবস্থান, তার আইনি এবং প্রশাসনিক জায়গায় সবকিছুতেই যেভাবে চুরি চুরি, চোর চোর, এরকম একটা পরিস্থিতি, এবং সেই বিষয়টার সঙ্গে আইনি প্রক্রিয়ার সঙ্গে একটা সময় এদের অভিজিৎদারও যোগ ছিল এবং বিকাশদার এখনো যোগ রয়েছে। তো সেই কারণে তিনি আমাকে বলেন, এবং বিকাশদাকেও আমি বলি যে এটা নিয়ে আপনি একটুখানি আলোকপাত যদি করেন। তো তখন উনি বলেন যে চোরের দেবতা এরকম কার্তিক, গণেশ, এবং যেটার মধ্যে একটা রাজনীতি ঢুকে পড়ে। এবার বক্তব্য বিষয় হচ্ছে যে কোন শাস্ত্রে আছে। এবার আমি আলোচনাটাই আসি। তালপাতার উপর ভূষকালিতে লেখা একটি মাত্র ম্যানুস্ক্রিপ্ট, যেটা কলকাতার দি এশিয়াটিক সোসাইটিতে সংরক্ষিত, পুঁথিটির নাম হচ্ছে সন্মুখকল্প। সন্মুখ শব্দের অর্থ হচ্ছে কালী, তার শেখানো কল্প অর্থাৎ প্রক্রিয়া, সেটা কি না চৌর্য প্রক্রিয়া। কার্তিক চুরি শেখাচ্ছেন। এই চুরি 64 কলার অন্যতম কলাবিদ্যা, যেটা বাদশাহ তার কামসূত্রামে স্বীকার করেছেন। সেখানে তিনি শব্দটি ব্যবহার করেছেন হস্তলাঘবম, অর্থাৎ হাত সাফাই। সেই 64 কলার অন্যতম যে কলাবিদ্যা, আর্ট অফ থেফট, সেটার উপরেই শাস্ত্র হচ্ছে সন্মুখকল্পম। কার্তিক শেখাচ্ছেন কি করে ভালো চোর হওয়া যায়। তো এই যে শাস্ত্র, এটা সংস্কৃত দুনিয়াতেও খুব একটা প্রচারিত বা প্রচলিত শাস্ত্র নয়।
তো সেরকম একটু মানে গবেষণা তো আজকাল হয়ে দাঁড়িয়েছে যে একজন গবেষক গবেষণা করেছে তার থিসিস থেকে চুরি করাটাই গবেষণা, এখন তো এরকমই দাঁড়িয়েছে, কারণ আমার থিসিস বিশ্বভারতীয় সেখানকার ক্যান্ডিডেট তার নামে তার অংশ থেকে পুরো লাইনের পর লাইন টুকে দিচ্ছে। তো এরকম তো প্রচুর এই নানা ঘটনার সাক্ষী হলাম। তো এখন তো এই ট্রেন্ডটাই চলছে, কষ্ট করে আয়াস করে শিখবো বা নিজে একটা কোনো কাজ করবো সেই মানসিকতাগুলো তো হারিয়ে গেছে। তো সেই কারণে আহ এইরকম একটা যেটা বহুল প্রচলিত বা প্রচারিত নয় এমন একটা বিষয়কে আমি নির্বাচন করি গবেষণার বিষয়বস্তু হিসাবে, এবং তারপর তার উপর কাজ হয়। পরবর্তীতে সেটা ইংলিশ ভার্সন যেটা বেরোয় সেটা শুধু পুঁথিটার উপরে, আর আলাদা আলোচনা ছিল না। আর বাংলায় যেটা ছিল সেটা পুঁথি, তার অনুবাদ, সংস্কৃত সাহিত্য শাস্ত্রে কোথায় কিভাবে চুরির বিষয় আলোচিত হয়েছে পুরো ডিটেল আলোচনাটা বাংলায় ছিল। তো এই হচ্ছে কার্তিক চোরদের দেবতা, যিনি চুরি বিদ্যা শেখাচ্ছেন, এবং সেটার একটা ম্যানুস্ক্রিপ্ট রয়েছে কলকাতার এশিয়াটিক সোসাইটিতে সংরক্ষিত। এবং সেখানে তো কি করে মানে মার্গকে মানে সংক্ষিপ্ত করতে হয়, চোরকে কিভাবে মানে সে উড়ুক্কু চোর যেন উড়ে চুরি করবে, নানা রকম তার যে আর্ট, মানে সে চুরি করবে কিন্তু মানে মানুষ যখন ঘুমাচ্ছে, চন্দ্র যখন সূর্যমুখী মানুষ খুব নিদ্রায় আচ্ছন্ন, চুরি করলে তার সাফল্য আসবে। এবং তারপরে মন্ত্রপুত যেটা হয়, মানে এগুলো তো নানা রকম তান্ত্রিক রাইট বা অন্তজ শ্রেণী থেকে উঠে আসা, মানে কোনো শিক্ষিত পরিশীলিত সমাজ তার এই কাজগুলো করতে যায় না। তাদের বিশ্বাস যে আমি একটা অপকর্ম করছি, আমার যিনি আরাধ্য তাকে আমি পুজো করে কাজটা করি তাহলে আমি সফল হব, এই মানসিকতা থেকে তারা এগুলোতে মানে উদ্বুদ্ধ হয় এবং এই কাজটায় নামে। তো এই যে বিষয়টা, এটা এই শাস্ত্রে মানে বিস্তারিত ভাবে বলা আছে। শুধু কার্তিক নয়, আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো প্রাণতোষিনী তন্ত্র। সেই প্রাণতোষিনী তন্ত্রের তৃতীয় কাণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদে বলা হচ্ছে চোরেদের প্রবোধের জন্য, অর্থাৎ চোরেরা যাতে প্রবুদ্ধ হয় সেই কারণে চৌর গণেশের যে মন্ত্র সেটা 10 বার জপ করতে হবে। সেটা পুরোপুরি মানে প্রাণতোষিনী তন্ত্রে উল্লেখ করাই আছে, সেখানে বলা হচ্ছে জপ পূজাসু যা তেজস তত্র চৌর গণাধিপ তস্মাৎ চৌর প্রবোধার্থং চৌর মন্ত্রং জপেৎ দশ। শুধু তাই নয়, আমরা যদি মহানির্বাণ তন্ত্র দেখি তার তৃতীয় উল্লাসের 119 সংখ্যক মানে শ্লোক যেটা, সেখানেও আমরা চৌর গণেশের ধ্যান পাচ্ছি। জপের সময় যদি কোনো সাধক অঙ্গুলি সন্ধি ছেড়ে দেয় তাহলে সেই মানে জপের যে ফল সেটা চৌর গণেশ চুরি করে নেয়। তো আলটিমেট এটা কোনোটাই কোনো কথাই বিকাশ দার নিজের বানানো নয়, এবং প্রত্যেকটা উইথ রেফারেন্স। যেমন বিচারপতির চেয়ারে প্রমাণ ছাড়া কোনো বিচার করাটা যেমন কোনো বিচারপতির সম্ভব হয় না, ঠিক তেমনি গবেষকের কাজটাও হচ্ছে মানে রেফারেন্স নিয়ে কথা বলা। রেফারেন্স ছাড়া কোনো গবেষণা প্রবন্ধ বা গবেষণার বিষয় দাঁড়ায় না। যাবতীয় রেফারেন্স এই বইগুলোতে দেওয়া আছে। কোন শাস্ত্রে আছে চুরি, এই প্রতিটি শাস্ত্রেই বলা আছে। এই প্রসঙ্গে আমার মনে হয় আজকে একটা কথা বলা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদিও আপনি আমাকে সরাসরি সেই প্রশ্নটা করেননি, কিন্তু আমি মনে হয় এক্ষেত্রে প্রাসঙ্গিক। সেটা হচ্ছে আজকে যেহেতু শিবরাত্রি, তো সেই কারণে শিবের সঙ্গে মানে শিক্ষা দুর্নীতি বা শিক্ষাঙ্গনে যে চুরি এবং সেটার সঙ্গে শিব কিভাবে ওতপ্রোতভাবে যুক্ত, আমি সেটা একটু হাইলাইট করতে চাই। একদম পুরোপুরি শাস্ত্রীয় প্রমাণ দিয়েই আমি বলবো। একদম। আপনি শুরু করবার আগে আমি শুধু এটুকু বলবো যে আপনি আর একটা বিষয় আজকে উত্থাপন করছেন। আজকে যেহেতু একটা বিশেষ দিন, মানে শিবরাত্রি, একটা ধর্মের তারা মনে করে আজকে শিবের উপাসনা করা উচিত। সুতরাং আজকে আপনি যেটা বলছেন সেটাকে কেন্দ্র করেও হয়তো আরো একটা বিতর্কের উত্থাপন হতে পারে যে আপনি এটাও বলেছেন, ফলে আগামী সময় হয়তো এই বিতর্কটাও আমাদের মোকাবিলা করতে হবে। কিন্তু আমরা যেটা বলছি সেটা একেবারে তথ্য পরিসংখ্যান এবং শাস্ত্রের কথা, বাইরের কোনো কথা নয়। আমি অন্তত এটুকু বলে দিচ্ছি, এবং তারপরে যদি বিতর্ক হয় সেই বিতর্কটা মোকাবিলা করা, গভীরতায় গিয়ে মোকাবিলা করা, সেটাও বোধহয় আমাদের দায়িত্বের মধ্যেই পড়বে। হ্যাঁ, আপনি এবার বলুন। সেটা সমাজের দলিল। সমাজে যা ঘটে সেটাই সাহিত্য এবং শাস্ত্রে থাকে, আর শাস্ত্রে আমরা যা পাই তা সমাজেরই প্রতিফলন। যদি আমি বলি যাজ্ঞবল্ক্য সংহিতার মিতাক্ষরা এবং দায়ভাগ টিকা, এই দুটি টিকার উপরই কিন্তু আমাদের ইন্ডিয়ান যে মানে ল অ্যান্ড অর্ডারের যেটা সিভিল প্রসিডিওর, দিওয়ানি
আইন বিধি সেটা কিন্তু দাঁড়িয়ে আছে। সুতরাং এই মানে যাজ্ঞবল্ক্য আজকে সময়ের মানুষ নন, কিন্তু এক পর্যন্ত সেই প্রস্তাই কিন্তু বহু ক্ষেত্রে ফলো করা হয়। যাজ্ঞবল্ক্য তার যে দ্বাদশ পুত্রের কথা বলেছিলেন, যেগুলো শুনলে আজকেও বহু মানুষ হয়তো কানে আঙুল দেবে, কিন্তু সেই দ্বাদশ প্রকার পুত্রের কথা তখন সমাজে ছিল বলেই তার মনে হয়েছে, এবং তিনি তার সংহিতায় ব্যবহার অধ্যায়ে লিপিবদ্ধ করে গেছেন। কারণ না থাকলে এটা এভাবে মানে তার প্রতিফলন আমরা কখনো পেতে পারি না। এবং সেই সন্তানরা কিভাবে তার পিতৃ পিতামহ মাতৃ মাতামহের সম্পত্তির উত্তরাধিকার হবে সে কথাগুলো মানে বিস্তারিতভাবে বলা আছে। এবার আমি আসছি, সুতরাং এই জায়গাটাতে যারা আমরা মনে করি শাস্ত্র মানেই প্রণাম করার বিষয়, নিশ্চয়ই যিনি ভগবান মানেন তিনি অবশ্যই প্রণাম করবেন, কিন্তু একটা সমাজে যেমন সাকার ঈশ্বর বিশ্বাসী মানুষ থাকবেন, নিরাকার ব্রহ্ম তত্ত্বে বা ব্রহ্মবাদী মানুষ থাকবেন, নিরীশ্বরবাদীও মানুষ থাকবেন, তবেই সেটা সমাজ। নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। মানে এ থাকবে এ থাকবে না, এটাই হবে এটা হবে না, এভাবে কোনো সমাজ চলতে পারে না, সমাজটা রুদ্ধ হয়ে যাবে। তো আমি এবার আসি যে শিব কিভাবে শিক্ষাঙ্গনে তিনি কিভাবে চুরিকে প্রতিষ্ঠা করলেন সেটার আলোচনায়। যেমন আমরা বর্তমান সময়ে এটা অনেক সময় বারংবার বলতে শুনেছি যে যিনি রাজ্যের প্রধান তার হাতে স্বাস্থ্য দপ্তর, তার হাতে স্বরাষ্ট্র দপ্তর, কিন্তু এটা শুধু আজকের সমস্যা নয়। মানে প্রায় আমরা দেখেছি এক একজন একাধিক বিষয় সামলেছেন, হয়তো সামলাতে গিয়ে ধ্বস্ত হয়েছেন বা কোনো সমস্যার তারা সম্মুখীন হয়েছেন, কিন্তু ওই যে একটা কথা আছে পুরানো মিথ্যি বা না সাধু সর্বম, পুরনো মানেই ভালো এমনটা কিন্তু নয়। চুরিটা একটা লৌকিক প্রবাহ, তা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে হ্যাঁ, এই চুরিটা যখন এন্ডলেস জায়গায় পৌঁছে যায়, ধরুন আমি মুখে মিছরি নিয়েছি, আমার স্টমাকে তো সেই মাধুর্য রসটা পৌঁছবেই, কিন্তু আমরা সেটা জানি ক্ষমতার অপব্যবহার তারাই করেন যাদের হাতে ক্ষমতা থাকে। যাদের হাতে ক্ষমতা না থাকে তারা তো ক্ষমতার অপব্যবহারই করতে পারবেন না, তারা তো ক্ষমতাটা কি জিনিস তাই জানেন না, খায় কি মাথায় মাখে। যে স্বাধিকার পেয়েছে তেমন লোকই স্বাধিকার প্রমত্ত হবে মনে করলে হতে পারে, যে স্বাধিকার কি জিনিস জানে না সে স্বাধিকার প্রমত্ত হবে কেমন করে। তো এই কারণেই কিন্তু চুরি ছিল, আছে এবং থাকবে, কিন্তু যিনি রাষ্ট্র ব্যবস্থার মাথায় থাকবেন, যিনি বা যারা, তাদের সেই কন্ট্রোল করার ক্ষমতাটা হবে যে কতটুকু মেনে নেওয়া যায় এবং সেটা কোন জায়গায় এখন তার হালটাকে ধরতে হয়। সেই হালটা যদি তারা ধরতে না পারেন তখন একটা রাষ্ট্রীয় অরাজকতা বা অব্যবস্থা দেখা যায়, যার প্রতিফলনটা বা যার ফলটা খুব বড় একটা জায়গায় চলে যায়। মানে তখন সেটা নেওয়া যায় না, একটা রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়তে পারে। শুক্ল যজুর্বেদের ষোড়শ অধ্যায়ে 20 সংখ্যক মন্ত্র এবং কৃষ্ণ যজুর্বেদের চতুর্থ কাণ্ডের পঞ্চম প্রপাঠকের তৃতীয় মন্ত্রে বলা হচ্ছে গুপ্তচোর। গুপ্তচোর কারা না, যারা সিধেল চোর, যারা শীত কেটে লুকিয়ে চুরিয়ে চুরি করে। সেই সব চোরদের মধ্যে খড়গধারী রুদ্র হলেন সর্দার, তাকে নমস্কার। যারা সর্বদা চুরির মতলবে ঘুরে বেড়ায় তাদের নমস্কার। যারা লুট করে বেড়ায় সেই সব অপহরণকারীদের যিনি অধিপতি তিনি কে না, তিনি রুদ্র, সেই রুদ্রকে নমস্কার। রুদ্র অরণ্যে বাস করেন, তিনি অরণ্যপতি এবং অরণ্য সম্পদ তিনি চুরি করেন, সেই অরণ্যপতি যে রুদ্র তাকে নমস্কার। এবং চোরেদের সঙ্গে এদের মানে রুদ্রকে ওরা একসঙ্গে একাসনে বসাতে পেরেছেন কিভাবে? রুদ্র কখনো পর্বতে, কখনো শ্মশানে, কখনো অরণ্যে বাস করেন। এবং এই যে চৌর্য শাস্ত্র সন্মুখকল্পন যে টেক্সট আমরা পেয়েছি, এটা অসম্ভব মাত্রায় মানে মারণ, উচাটন, বশীকরণ, এই যে অকাল্ট রাইট, এই রাইট গুলো তান্ত্রিক রাইট এই বইটাতে পদে পদে রয়েছে। মানে যেটা কিনা একটা অন্তজ শ্রেণী এবং মানে কি বলবো তান্ত্রিক সাধকদের সাথে অনার্য জাতিভুক্ত যারা হয় তাদের জীবনযাত্রার সঙ্গে এই রুদ্র এবং চোরেদের জীবনযাত্রা অনেকটা মিলেমিশে গেছে। এবং এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি শুক্ল যজুর্বেদের ষোড়শ অধ্যায়ে 21 সংখ্যক আমি আসবো পরিপ্রিয়া, আপনার কাছে আসবো। আপনি একদম গোটাটা ব্যাখ্যা করেছেন। আমি গোটা বিষয়টা বোঝা যাচ্ছে যে আসলে আমরা যে ভাবনাগুলোর ক্ষোভ তৈরি করে রাখি, যে ভাবনাগুলোর একটা জায়গায় দাঁড় করিয়ে রাখি, তা থেকে বেরোতে চাই না,
আসলে ভাবনাগুলো অন্যরকম। সেটা জানবার জন্য ইতিহাস ঘাঁটতে হয়, তথ্য ঘাঁটতে হয়, পরিসংখ্যান ঘাঁটতে হয়। সে বিষয়ে কারোর কোনো আগ্রহ নেই। ওই যে মানুষের মাথার মধ্যে একটা ভাবনা ঢুকিয়ে দেওয়া এবং তারপরে সেটাকে কেন্দ্র করে নানা ধরনের হিসেব নিকেশ করা, সেটা খুব মারাত্মক। একেবারে পরিপ্রিয়া সামগ্রিকভাবে ব্যাখ্যা করে বললেন যে আমাদের শাস্ত্রে কি কি আছে এবং সেই শাস্ত্রটা তৈরি হয়েছিল কোন অবস্থার পরিপ্রেক্ষিতে, সমাজের প্রতিফলন ঘটেছে। আমরা যে দেবতার বর্ণনা পরিপ্রিয়া একেবারে শাস্ত্র ধরে ধরে বলছিলেন, সেই দেবতাদের আচার আচরণ আমাদের মানুষের আচরণ আচরণের সঙ্গে খুব মেলে। এমনটা নয় যে সবটাই তারা অনেক ভালো। আসলে এটাই তো হয় যে শাস্ত্র বলুন কিংবা সাহিত্য সমাজের দর্পণ, সমাজের প্রতিফলন তো সেখানে ঘটেছে। আমি ঠিক সেখানে এখানে আসবো, আবারও দেবপ্রিয়ার কাছে আমি আসবো, কিন্তু পরিপ্রিয়ার কাছে আসবো। কিন্তু তার আগে দেবিকা ভট্টাচার্য, অধ্যাপক দেবিকা ভট্টাচার্যের কাছে আমি একটু প্রতিক্রিয়া নিয়ে নেব। দেবিকা দি, আপনাকে আমার জিজ্ঞাসা যে আজকের যে সামাজিক পরিমণ্ডল, সেখানে সত্যি কি পরিপ্রিয়ারা যে জ্ঞানের চর্চা করতে চাইছে, যেভাবে যুক্তিবোধ দিয়ে গোটা বিষয়টাকে বুঝতে চাইছে, সেই পরিবেশটা ক্রমশই নষ্ট হয়ে যাচ্ছে বলে আপনাদের মতো মানুষজনদের আশঙ্কা হচ্ছে? যে এমন একটা পরিবেশ যেখানে সত্যি যুক্তি বুদ্ধি নয়, ভক্তি দিয়ে কিংবা তথাকথিত ভাবাবেগ দিয়ে সবকিছুর মূল্যায়ন করা হচ্ছে। হ্যাঁ, সেটাই হলো আমাদের অসুবিধে, যে আমাদের আমরা আমাদের যুক্তি বুদ্ধি এগুলো অনেক সময় অনেক সময়ই নিয়ন্ত্রিত হয় আমাদের ভাবাবেগ দ্বারা, যেটা উচিত নয়। সেই জন্য শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, সেই জন্য পুরিপ্রিয়ার মতন গবেষিকাদের প্রয়োজন, যাতে আমাদের চোখ খোলে, যাতে আমরা শুধুমাত্রই অন্ধ ভাবাবেগ দ্বারা নিয়ন্ত্রিত না হই। আমি একটা কথা বলতে চাইছি যে পুরিপ্রিয়া এরা যখন ফাইনাল ইয়ারের ছাত্রী, আমি মাঝে মাঝে এশিয়াটিক সোসাইটিতে যেতাম। পুরনো পুঁথি এবং অনেক দুষ্প্রাপ্য বই ঘাটার শখ আমার ছিল, এটাই দেখতে যে প্রাচীনকালে প্রয়োগবিধির ওপর কি কি দুষ্প্রাপ্য গ্রন্থ আছে যা নিয়ে গবেষণা করা যায়। সেইটাই ঘাটতে ঘাটতে আমার হাতে পড়লো ষণ্মুখ গল্প। দেখলাম বইটা তো একটু অন্যরকম। একজন বিদেশি, জার্মান বিদেশি ভদ্রলোক তার উপর কাজ করেছেন, তার নাম ডিয়েটার জর্জ। খুব এক্সটেন্সিভ কাজ নয়, কিন্তু দেখলাম যে এর ভেতরে তিনি এমন কিছু তথ্য সব বার করেছেন এই ষণ্মুখকল্পে, যার উপর বেশ ভালো রকম গবেষণা করা যায়। তো পরিপ্রিয়াকে সেটা বলতে ও তখনই রাজি, এবং আমি বললাম তুমি যদি এটা করো আমি আছি তোমার সাথে। এই বইটি নিয়ে গবেষণা করতে করতে অনেক জিনিস সামনে এলো, যা কিন্তু অনেক বিতর্কেরও জন্ম দেয়। যেমন তাতে বলা হয়েছে যে ষণ্মুখ অর্থাৎ কার্তিক চৌর্য বৃত্তির দেবতা। আচ্ছা, কিভাবে চুরি করতে হয়, কোন সময় যেতে হয়, কি কি ধরনের মন্ত্র পড়তে হয় প্রভৃতি প্রভূত আলোচনা আছে। ধরা পড়লে কি করে পালাতে হয়, সবকিছু। এগুলোর জন্য অনেকে এই ভাবতে পারেন, যেটা কিন্তু উচিত নয়, চোরেদের দেবতা কার্তিকের মানে কি তিনি কি চুরি প্রমোট করছেন? সেটা কিন্তু একেবারেই নয়। এটা কেন? এটা একটা সাইকোলজি থেকে আসে। প্রথম কথা, যে এই ষণ্মুখকল্পন এক ধরনের তান্ত্রিক টেক্সট। তান্ত্রিক টেক্সট, যে কোনো তান্ত্রিক টেক্সটে একজন উপাস্য দেবতা থাকেন। এখন তখনকার দিনে যেমন এখনো তাই অভাবী মানুষরাই তো চুরি করতে যায়। আমার যা নেই অন্যের অনেক আছে, তার থেকে নিয়ে নিতে ইচ্ছা করে, তার জন্যই চৌর্যবৃত্তি। এরা চায় যে ধরা পড়লে যেন আমরা ত্রাণ পাই, যেন আমাদের কেউ ধরতে না পারে, তার জন্য একজন দেবতার আশ্রয় নিতে ইচ্ছা করে। কোন দেবতার আশ্রয় নিব? জগতঃ পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বর। জগতের পিতামাতা ওই পার্বতী পরমেশ্বর। তারা সতেরও পিতামাতা, অসতেরও পিতামাতা। সুতরাং সেই কারণেই শিব আশুতোষ, শিব সবাইকে আশ্রয় দেন।
জগতের মাতা পার্বতীও সকলকে আশ্রয় দেন। কাজেই চোর ডাকাত অভাবী মানুষ জানে আমরা যদি তার আশ্রয়ে নেই তাহলে তারা আমাদের বোধহয় ফেলবেন না, আমাদের বোধহয় ত্রাণ করার চেষ্টা করবেন। তাদেরই তো পুত্র গণেশ এবং কার্তিক, সুতরাং তারাও আমাদের ফেলবেন না। মানুষ তো আশ্রয় চায়, এই আশ্রয়ের জন্যই তাদের উপাসনা করে। তার মানে কিন্তু এই নয় যে এই কার্তিক বা মহাদেব বা পার্বতী চুরি ডাকাতিকে প্রশ্রয় দিচ্ছেন বা উদ্বুদ্ধ করছেন বা তাদের প্রমোট করছেন, এটা কিন্তু একেবারেই নয়। এই ভুলটা যেন আমরা না করি। এটি একটি তান্ত্রিক টেক্সট, এর ভেতর দিয়ে নানান রকম সমাজের প্রতিফলন, কিরকম ছিল তখনকার দিনের সমাজ, কেন চুরি করত, কেনই বা তন্ত্রোক্ত মন্ত্রতন্ত্রের সাহায্য নিত, এগুলো অনেক কিছু জানা যায়। কি ধরনের মন্ত্র নিত, কেনই বা নিত, তো সেগুলো অনেক কিছু জানা যায় এই গবেষণার গ্রন্থ পড়লে। এবং এই ধরনের গবেষণা আরো হওয়া উচিত, আরো হওয়া উচিত। আমরা চাই যে পরিপ্রিয়া অবশ্য আরো অনেক বহু কাজ করেছে, তাকে সাহায্য করেছে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার। আমরা চাই যে ভারত সরকারও যদি এগিয়ে আসে, তারও যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে এইরকম প্রতিষ্ঠান আরো অনেক ভালো কাজ করতে পারে। উৎসাহিত করা উচিত একদম।